আবারও শুভেচ্ছা সবাইকে। আজকে আমরা এই ক্লাসের মধ্যে সমস্যা প্রক্রিয়া ও রুদ্ধতাপীয় প্রক্রিয়ার গাণিতিক সমস্যাগুলো আলোচনা করব। তার আগে সূত্রগুলো চলো আরেকবার দেখে নিই। আমাদের সূত্রগুলো কি ছিল তা কি সবার মনে আছে? সমষ্ণ প্রক্রিয়া, আর আমরা একটা দেখছিলাম কি প্রক্রিয়া? রুদ্ধতাপীয় প্রক্রিয়া। বলতো সমষ্ণ প্রক্রিয়ার ক্ষেত্রে আমরা কি কি সূত্র দেখছিলাম? P1 V1 equal to P2 V2, T1 V1 equal to T2 V2। আর রুদ্ধতাপীয় প্রক্রিয়ার ক্ষেত্রে সেটা ছিল P1 V1 to the power gamma equal to P2 V2 to the power gamma, আর ছিল T1 V1 to the power gamma minus 1, T2 V2 to the power gamma minus 1। একটা জিনিস মনে রাখবা, সেটা হচ্ছে আমরা বলছিলাম যে কাজের ক্ষেত্রে কাজ নির্ণয় হবে অথবা কাজ হবে এটা কিভাবে বুঝবো? যদি আয়তনের পরিবর্তন হয়। আর এই আয়তনটা যে কি ইম্পর্টেন্ট জিনিস, এখানে দেখো আয়তনের উপরেই কিন্তু গামা আছে, ঠিক আছে? অনেকে আবার এটা কনফিউজ করে ফেলে যে পি আর ভি এর মধ্যে কোনটার উপরে গামা ছিল অথবা টি আর ভি এর মধ্যে কোনটার উপরে গামা ছিল, ঠিক আছে? এটা মনে রাখার জন্য আর কি। আচ্ছা, আর একটা আমরা দেখছিলাম সেটা হচ্ছে কৃতকাজ। কৃতকাজ এটার ক্ষেত্রে কি ছিল? এন আর টি লন V2 by V1। আর এটার ক্ষেত্রে আমরা কৃতকাজ দেখছিলাম। রুদ্ধতাপীয় প্রক্রিয়ার ক্ষেত্রে কৃতকাজ হচ্ছে আর T1 minus T2 divided by gamma minus 1, ঠিক আছে? আচ্ছা, এখন এই সূত্রটার মধ্যে একটু পরিবর্তন আমি করে দিচ্ছি। এটা হচ্ছে 1 মোল গ্যাসের জন্য। কতটুকু? 1 মোল, ঠিক আছে? কিন্তু 1 মোল না হয়ে যদি এখানে 10 মোল গ্যাস হয়, মানে এক কথায় হচ্ছে এখানে n দিবা। ওকে, 1 মোল গ্যাসের জন্য n না দিলেও চলবে, বাট যদি বলা হয় 3 মোল গ্যাস, যেমন আমাদের দ্বিতীয় একটা গাণিতিক সমস্যার মধ্যে কি কত আছে? 1 মোল না, এখানে দেওয়া নাই। তবে যদি 1 মোলের জায়গায় যদি 2 মোল হয় তখন কি এখানে n এর মানটা বসাতে হবে। তো এই ধরনের গাণিতিক সমস্যাগুলো এখন আমরা করব সমষ্ণ প্রক্রিয়া এবং রুদ্ধতাপীয় প্রক্রিয়ার ক্ষেত্রে। এটা কি মনে আছে যে রুদ্ধতাপীয় প্রক্রিয়ার ক্ষেত্রে আরেকটা সূত্র ছিল, সেটা হচ্ছে পি আর টি এর মধ্যে সম্পর্ক। তো পি আর টি এর মধ্যে সম্পর্ক আমরা গাণিতিক সমস্যার মাধ্যমে চলো সমাধান করে ফেলি। দেখো প্রথম কোশ্চেনটা পড়ো, কি বলা আছে? 1 অ্যাটমসফিয়ার চাপে, ওকে, কত? 1 অ্যাটমসফিয়ার চাপ দেওয়া আছে এবং 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় পিস্টনযুক্ত দুটি সিলিন্ডারে 1 মোল গ্যাস আবদ্ধ আছে। ওকে, কেমন সিলিন্ডার, সেটা পিস্টন যুক্ত না পিস্টন ছাড়া, পাত্র কেমন পাত্র, এত কিছুর দিকে মনোযোগ দেওয়ার দরকার নাই, শুধু মানগুলো দেখো। 1 অ্যাটমসফিয়ার চাপে 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় পিস্টনযুক্ত দুটি সিলিন্ডারে 1 মোল গ্যাস আবদ্ধ আছে। হঠাৎ পিস্টনকে চাপ দিয়ে প্রথম সিলিন্ডারের আয়তন অর্ধেক করা হলো, প্রথম সিলিন্ডারের আয়তন অর্ধেক করা হলো এবং দ্বিতীয় সিলিন্ডারের আয়তনও অর্ধেক করা হলো, কিন্তু খুব ধীরে। চলো আমরা একটা ছোট্ট একটা চিত্র এঁকে ফেলি বোঝার জন্য। ধরো এটা হচ্ছে প্রথম একটা সিলিন্ডার, আমি কিন্তু সিলিন্ডারের মতো করে আঁকি নাই, জাস্ট বোঝানোর জন্য, ঠিক আছে? এটা হচ্ছে প্রথম আর এইটা ধরো হচ্ছে দ্বিতীয়। আচ্ছা, 1 অ্যাটমসফিয়ার চাপে বলছে দুইটার ক্ষেত্রেই চাপ কত? দুইটার ক্ষেত্রেই চাপ হচ্ছে 1 অ্যাটমসফিয়ার, দুইটার ক্ষেত্রেই চাপ হচ্ছে 1 অ্যাটমসফিয়ার। আচ্ছা, এখন এটা মনে রাখবা যে চাপের ক্ষেত্রে আন্তর্জাতিক একক কি? চাপের ক্ষেত্রে আন্তর্জাতিক একক কি অ্যাটমসফিয়ার? না, চাপের ক্ষেত্রে আন্তর্জাতিক একক হচ্ছে প্যাসকেল। আর আমরা সবাই জানি 1 অ্যাটমসফিয়ার সমান সমান 101325 প্যাসকেল। যারা জানো না তারা খুব দ্রুত এটা মুখস্থ করে নাও, কারণ 1 অ্যাটমসফিয়ার যে 101 325 প্যাসকেল, এটা কিন্তু তোমার এখানে দেওয়া থাকবে না। যেমন 1 মিটার সমান সমান 100 সেন্টিমিটার, এটা কি তোমাকে দেওয়া থাকবে না? এটা তোমার নিজেই জানো তুমি, ঠিক? এটাও তোমার কি নিজেকে জানতে হবে। তারপরে 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় T1 সমান সমান কত? 25 ডিগ্রি সেলসিয়াস। আর আমরা জানি তাপের ক্ষেত্রে, তাপমাত্রার ক্ষেত্রে আন্তর্জাতিক একক কি? তাপমাত্রার ক্ষেত্রে ইন্টারন্যাশনাল ইউনিট হচ্ছে কেলভিন। 273 যোগ 25 অথবা 298 কেলভিন। এখানে বসাই দিলাম E1 সমান সমান 298 কেলভিন। পিস্টনযুক্ত দুটি সিলিন্ডারে 1 মোল গ্যাস আছে। কতটুকু? N সমান সমান 1 মোল। ওকে, এইটার ক্ষেত্রেও কতটুকু গ্যাস আছে? 1 মোল গ্যাস আছে। ওকে, তারপর দেখো কি বলা আছে? হঠাৎ পিস্টনকে চাপ দিয়ে প্রথম সিলিন্ডারের আয়তন অর্ধেক করা হলো, প্রথম সিলিন্ডারের আয়তন অর্ধেক করা হলো। এখন এই জায়গাতে অনেকে কনফিউশন থাকে যে প্রথম সিলিন্ডারের আয়তন অর্ধেক করা হলো, তাহলে এখানে কি আয়তনের মানটা দেওয়া আছে? হ্যাঁ, এখানে
আয়তনে ঠিক মান দেওয়া না থাকলেও একটা সম্পর্ক দেওয়া আছে, সেটা হচ্ছে যদি v1 ইকুয়াল টু v হয়, v1 মানে কি, v1 মানে কি বোঝাচ্ছি, প্রথম আয়তন, প্রথম আয়তন যদি v হয়, শেষ আয়তন কত, শেষ আয়তন কত, শেষ আয়তন এটা না, v/2। বুঝতে পারতেছো তো যে সিলিন্ডারের আয়তন অর্ধেক করা হলো, সিলিন্ডারের আয়তন অর্ধেক করা হলো, তাহলে আগে সিলিন্ডারের আয়তন যত ছিল, পরে সিলিন্ডারের আয়তন কি হয়ে যাবে, তার অর্ধেক হয়ে যাবে। এটাই প্রথম সিলিন্ডারের আয়তন ছিল v, পরবর্তীতে হয়ে গেল v/2। ঠিক একইভাবে এইটার ক্ষেত্রেও প্রথম পিস্টনকে চাপ দিয়ে প্রথম সিলিন্ডারের আয়তন, ঠিক আছে, প্রথম সিলিন্ডারের আয়তন। এখন এখানে কি বলা আছে, হঠাৎ পিস্টনকে চাপ দিয়ে, তা আমরা বলছিলাম হঠাৎ যদি বলা থাকে হঠাৎ প্রক্রিয়া বা দ্রুত প্রক্রিয়া, এটা কি প্রক্রিয়া, তাহলে এটা হচ্ছে রুদ্ধতাপীয় প্রক্রিয়া। বুঝা গেছে? এবং দ্বিতীয় সিলিন্ডারের আয়তনও অর্ধেক করা হলো, দ্বিতীয় সিলিন্ডারের আয়তনও অর্ধেক করা হলো, মানে দ্বিতীয় সিলিন্ডারের ক্ষেত্রে আয়তন যদি v থাকে, শেষ আয়তন হয়ে যাবে v/2, তার অর্ধেক। কিন্তু দ্বিতীয় সিলিন্ডারের আয়তন অর্ধেক করা হলো খুব ধীরে ধীরে, ধীরে ধীরে যদি বলা থাকে তাহলে এটা কি প্রক্রিয়া, সমস্য প্রক্রিয়া। ক্লিয়ার? বুঝা গেছে? দেখো এই দুইটা জিনিস যদি তুমি না বুঝো যে কোনটা রুদ্ধতাপীয় কোনটা সমস্য, তাহলে কিন্তু তুমি সূত্র লিখতে ভুল করবে। ঠিক আছে? সূত্র লিখতে ভুল করা যাবে না। আমরা টোটাল ইনফরমেশন গুলো নিয়ে নিলাম, এখন খালি তুড়ি মারবো আর অঙ্ক হয়ে যাবে। বলা আছে প্রথম সিলিন্ডারে চূড়ান্ত চাপ নির্ণয় করো, প্রথম সিলিন্ডারের চূড়ান্ত চাপ নির্ণয় করো। দেখো প্রথম সিলিন্ডারের ক্ষেত্রে কি দেওয়া আছে, প্রথম সিলিন্ডারের ক্ষেত্রে এইটা, প্রথম সিলিন্ডারের ক্ষেত্রে চূড়ান্ত কি নির্ণয় করব, চাপ, চাপ। তাহলে P1 আছে, আমার নির্ণয় করতে হবে P2, চাপ নির্ণয় করতে হবে। তাহলে সূত্র লিখে ফেলি, সূত্র জানি কি, প্রথমটা কি প্রক্রিয়া, রুদ্ধতাপীয়। রুদ্ধতাপীয় প্রক্রিয়া যদি হয় তাহলে সূত্রটা কি, সূত্র হচ্ছে P1 V1 টু দ্য পাওয়ার গামা ইকুয়াল টু P2 V2 টু দ্য পাওয়ার গামা। এখন এখানে একটা কনফিউশন আছে, তাই না? এখানে কিন্তু একটা কনফিউশন আছে। সেই কনফিউশনটা হচ্ছে, তোমরা বলতে পারো যে ভাই এখানে গামা লাগবে, গামার মান তো দেওয়া নাই। গামার মান কি দেওয়া আছে? গামার মান কিন্তু এখানে দেওয়া নাই। কিন্তু মনে রাখবা, গামার মান যদি দেওয়া না থাকে, যদি দেওয়া না থাকে তাহলে বলা থাকবে কোন ধরনের গ্যাস ব্যবহার করা হয়েছে। যদি বলা হয়তো অক্সিজেন গ্যাস ব্যবহার করা হয়েছে, আমরা জানি অক্সিজেন কয় পরমাণু গ্যাস, দ্বিপরমাণু গ্যাস, তখন আমরা কি দ্বিপরমাণু গ্যাসের ক্ষেত্রে মানটা লিখে ফেলতাম। কিন্তু এখানে গামার মানও বলে নাই, কোন গ্যাস ব্যবহার করা হয়েছে সেটাও বলে নাই। যদি এরকম কিছু থাকে তাহলে অবশ্যই অবশ্যই গামার মান ধরে নিবা 1.40, মধ্যেরটা, এক পরমাণু কমা, বহু পরমাণু কমা, দ্বিপরমাণু। ওকে, এটা হচ্ছে একদম মনে রাখবা যে অনেক পরীক্ষার মধ্যে গামার মানটা দেওয়া থাকে না, এবং কোন গ্যাস ব্যবহার করা হয়েছে সেটাও বলা থাকে না। যদি বলা না থাকে আমরা ধরে নিব গামার মান 1.40, মাঝেরটা। তাহলে চলো এখন মানগুলো বসাই দেই। আমরা জানি P1 আর P2 কে যদি পাশে নিয়ে আসি তাহলে P1 ডিভাইডেড বাই P2, আর এখানে হচ্ছে V2 ছিল, V2 টু দ্য পাওয়ার গামা, আর V1 কে যদি নিয়ে যাই তাহলে হবে V1 টু দ্য পাওয়ার গামা। ঠিক আছে, P কে এক পাশে নিয়ে আসলাম, V কে এক পাশে নিয়ে গেলাম। এবার লিখি P1 ডিভাইডেড বাই P2 V2 ডিভাইডেড বাই V1 টু দ্য পাওয়ার হোল গামা। দেখো তো এটা লেখা যায় না, V2 টু দ্য পাওয়ার গামা, V1 টু দ্য পাওয়ার গামা, আমরা লিখে দিলাম V2 বাই V1 হোল টু দ্য পাওয়ার গামা। তাহলে ক্যালকুলেশন করতে একটু সহজ হবে। P1 এর মান কত, 1 অ্যাটমোস্ফিয়ার চাপ, 1 অ্যাটমোস্ফিয়ার সমান কত, 101 325 প্যাসকেল ডিভাইডেড বাই P2, এর মানে আমাদের বের করতে হবে। V2 এর মান কত ছিল, V2 এর মান ছিল V/2, আর V1 এর মান কত ছিল, V1 এর মান ছিল V। ঠিক আছে, বুঝা গেছে? আচ্ছা, গামা তাহলে 101 325 ডিভাইডেড বাই P2, আর আমরা জানি এইটার মান কত, উপরে হচ্ছে V/2 আর নিচের V আছে, V উপরে আসলে কি হয়ে যাবে, উল্টায় যাবে, তাই না? আচ্ছা, গামা। আমি কিন্তু এটা মানে তোমাদেরকে বোঝানোর জন্য যে এইগুলা কিন্তু লম্বা করতেছি, এটা কিন্তু আরো তাড়াতাড়ি এখানে কিন্তু মানগুলো বসাই দিতে পারতাম। ঠিক আছে, তাহলে চলো 101 325 প্যাসকেল ডিভাইডেড বাই P2, আর এখানে VV কাটা গেলে থাকবে হাফ, আর হাফের উপরে গামা, গামার মান হচ্ছে 1.4। আচ্ছা, এখন এই যে জিনিসটা ক্যালকুলেটর তোমরা কিভাবে ব্যবহার করবে, এই জিনিসটা কিন্তু ক্যালকুলেটরে খুব সহজে বের করা যায়। আমি বের করে নিচ্ছি যে হাফ টু দ্য পাওয়ার 1.4 কত আসে। হাফ টু দ্য পাওয়ার 1.4 আসে হচ্ছে 0.38। ওকে, আচ্ছা, তাহলে আমরা P2 এর মান বের করব। P2 নিচে আছে, P2 এই পাশে চলে গেলে P2 উপরে চলে যাবে,
আর 0.38 এর পাশে আসলে 0.38 নিচে চলে আসবে, উপরে হচ্ছে 101 325 প্যাসকেল চাপ। তাহলে P2 এর মান কত? P2 এর মান হচ্ছে 101 325 প্যাসকেল ডিভাইডেড বাই 0.38, মানটা আসে 267.398.3 প্যাসকেল। ওকে, তাহলে আমাদের চূড়ান্ত চাপ নির্ণয় করা হয়ে গেল। তাহলে এটাই ছিল আমাদের সমস্যার সমাধান। তোমাদেরকে যারা ক্যালকুলেশন এখনো ক্যালকুলেটরে এই জিনিসটা নিয়ে একটু চিন্তায় পড়ে গেছো যে ক্যালকুলেটর বাই হাফ ইন্টু 1.4, আমি জানি সবাই না, তবে কিছু কিছু তোমরা কেউ কেউ এটা নিয়ে একটু টেনশনে পড়ে যেতে পারো যে এই জিনিসটার মান কিভাবে বের করবা। ক্যালকুলেটরে তো উপরে স্কয়ার দেওয়ার আর কিউব দেওয়ার অপশন আছে, বাট 1.4 কিভাবে দিবা এটা তোমরা নিজেরাও জানো যে হাফ ইন্টু হাফ টু দ্য পাওয়ার 0.4 কি হবে? হাফ মানে কত? 0.5। তারপর দেখবে ক্যালকুলেটরে এরকম একটা চিহ্ন আছে, এটা মানে হচ্ছে পাওয়ার, এটা দিয়ে লিখবা 1.4, 0.5 টু দ্য পাওয়ার 1.4। সিম্পল জিনিস। ওকে, এটা সব নিয়ে টেনশন করার দরকার নাই। অথবা 0.5 না দিয়ে তুমি এটাও লিখতে পারো, হাফ মানে কত? 1 ডিভাইডেড বাই 2, বাট 1 ডিভাইডেড বাই 2 এভাবে লিখো না, ব্র্যাকেট দিও, কারণ 1.4 টা শুধু 2 এর উপরে না, 1.4 টা পুরোটার উপরে। ঠিক আছে, তাহলে আর ভুল হবে না। তাহলে আমাদের P2 এর মান চলে আসলো, এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। তারপরে চলে যাই আমরা তার পরেরটাতে। আচ্ছা, পরেরটাতে যাওয়ার আগে আমরা নতুন যে মানটা বের করছি P2 এর মানটা আমরা একটু এখানে লিখে রাখি। সেটা হচ্ছে 267,398 267,398.3 প্যাসকেল। কেন লিখে রাখলাম? কারণ এটা হয়তো আমাদের কাজে লাগবে। সেকেন্ড কোশ্চেনটা দেখো তো, সেকেন্ড কোশ্চেনে কি বলা আছে? সেকেন্ড কোশ্চেনে বলা আছে উদ্দীপকের কোন ক্ষেত্রে সম্পাদিত কাজের পরিমাণ বেশি হবে। উদ্দীপকের কোন ক্ষেত্রে সম্পাদিত কাজের পরিমাণ বেশি হবে? বলো তো কোন ক্ষেত্রে কাজের পরিমাণ বেশি হবে? চলো আমরা কাজের পরিমাণটা বের করি। আমরা জানি রুদ্ধতাপীয় প্রক্রিয়ার ক্ষেত্রে আর সমষ্ণ প্রক্রিয়ার ক্ষেত্রে কাজের সূত্রটা ভিন্ন। তাহলে প্রথম সিলিন্ডারের ক্ষেত্রে, কার ক্ষেত্রে? প্রথম সিলিন্ডারের ক্ষেত্রে কাজ, প্রথম সিলিন্ডারের ক্ষেত্রে কাজ কি হবে? রুদ্ধতাপীয় প্রক্রিয়া সূত্র NR T1 minus T2 T1 minus T2 divided by gamma minus 1। ওকে, আচ্ছা, তাহলে এখন এইখানেই চলে আসতেছে হচ্ছে একটা ঝামেলার জিনিস, যে বলতে পারো ভাই এখানে তো আমাদের T1 এর মান দেওয়া আছে বাট T2 এর মান দেওয়া নাই, T1 এর মান দেওয়া আছে বাট T2 এর মান দেওয়া নাই। ঠিক আছে, তাহলে এখন দেখো তো ঘ নম্বর কোশ্চেনে কি একটা ঝামেলা ফেললো, আমাদের T2 এর মানটা আবার এখান থেকে বের করে নিতে হবে। তাহলে চলো T2 এর মানটা বের করে নিই, খুব কুইক বের করে ফেলবো। আমরা জানি T এর মান কিভাবে বের করবো? আমরা জানি সূত্র একটা জানি, সেটা হচ্ছে T1 V1 to the power gamma minus 1 equal to T2 V2 to the power gamma minus 1। এখন আমরা এটা খুব দ্রুত করবো। তাহলে T1 ডিভাইডেড বাই T2 কে পাশে নিয়ে আসলাম, আর V2 ডিভাইডেড বাই V1 একসাথে উপরে লিখলাম gamma minus 1। ওকে, আচ্ছা, T1 এর মান কত ছিল? T1 এর মান ছিল খুব সম্ভবত 298 কেলভিন। ওকে, 298 কেলভিন ডিভাইডেড বাই T2 এর মান এখানে লিখলাম, এটা বের করতে হবে। V2 ছিল V/2 আর V1 ছিল শুধুমাত্র V, আর গামা মাইনাস 1 হচ্ছে 1.4 মাইনাস 1। 298 ডিভাইডেড বাই T2, এখানে VB কাটা যাবে, থাকবে হচ্ছে হাফ, আর 1.4 থেকে 1 গেলে থাকবে হচ্ছে 0.4। ওকে, হয়ে গেল। তাহলে এখন আবার ক্যালকুলেশন বের করো যে হাফ টু দ্য পাওয়ার 0.4 সমান সমান কত? 0.5 টু দ্য পাওয়ার 0.4 এবং আসবে 0.76। তাহলে এখন আমরা দেখতেছি যে T2 এর মান বের করব। T2 নিচে আছে, T2 কে এই পাশে নিলে T2 উপরে উঠে যাবে, আর 0.76 এই পাশে আসলে 0.76 নিচে নেমে যাবে, 298। তাহলে 298 ডিভাইডেড বাই 0.76 আসবে হচ্ছে 393। T2 আসলো 393 কেলভিন। দেখো সিম্পল জিনিস, কিন্তু এই একই, খালি সূত্র বসাবা, সূত্রের মধ্যে মান বসাবা। ঠিক আছে, আর এখানে শুধুমাত্র অনেক স্টুডেন্ট যারা হচ্ছে ধরো মনে করে যে একটাই তো সূত্র পারবো, তাই বলে প্র্যাকটিস করে না, তারা কিন্তু পরীক্ষা হলে গিয়ে পরে দেখা যায় এইসব জিনিস ক্যালকুলেশন করতে ঝামেলায় পড়ে যায়। যেমন দেখো এখানে আমরা ক্যালকুলেশনের সুবিধার জন্য বারবার কিন্তু এক কাজ করতেছি, টি কে এক পাশে নিয়ে আসছি, ভি কে আরেক পাশে নিয়ে গেছি। এর আগের কোয়েশ্চেনটার মধ্যে আমরা
পি কে এক পাশে নিয়ে আসছিলাম, ভি কে আরেক পাশে নিয়ে গেছিলাম। এভাবে করলে কি সহজ হয়। তুমি যত প্র্যাকটিস করবা তুমি বুঝবা কোন ভাবে করলে সবচেয়ে বেশি সহজ হয়। কিন্তু তুমি যদি প্র্যাকটিস না করো তখন দেখবে এই ক্যালকুলেশন গুলো তোমাকে একটু সময় নষ্ট করে দিবে। হ্যাঁ পারবা, বাট সময়টা নষ্ট করে দিবে। তাহলে টি2 এর মান যেহেতু আমাদের চলে আসছে, তাহলে এখন আমরা কৃতকাজের মানটা বসাই দিই। কৃতকাজের মানটা হচ্ছে এখানে বসাই দিই। আমরা একটা কাজ করি, একটু মুছে ফেলি। এটা কিন্তু তোমাদের করতে হবে। আমরা এখানে টি2 এর মানটা লিখে রাখলাম 393 কেলভিন। ওকে, তাহলে আমরা এখানে ক্যালকুলেশন করে এই মানটা বের করলাম। এখন কৃতকাজের মানটা বসাই দিই। ডব্লিউ সমান 1 আর হচ্ছে 8.31 জুল পার মোল পার কেলভিন। তোমরা হয়তো জানো যে দ্বিতীয় অঙ্কের ক্ষেত্রে আমাদের নিচে আর এর মানটা লিখে রাখছি যে 8.31 জুল পার মোল পার কেলভিন, মানে অপশনে দেওয়া ছিল আর কি। টি1 এর মান হচ্ছে 298, টি2 এর মান হচ্ছে 393। ওকে, আচ্ছা, ডিভাইডেড বাই গামা মাইনাস 1। গামার মান কত? 1.4 মাইনাস 1। তাহলে একবারে এখন ক্যালকুলেটর বসায় দেখো, একবারে বসায় হচ্ছে মানটা বের করো। আমরা কিভাবে বের করবো? 298 মাইনাস 393 মাইনাস 95 ইন্টু 8.31 মান আসলো মাইনাস এত, ডিভাইডেড বাই 0.4 কত আসছে মান? মাইনাস 1973.6, মাইনাস 1973.6, মাইনাস 1973.6। ঠিক আছে, আচ্ছা, এখন এই জায়গাতে তোমরা যদি টেনশনে পড়ে যাও ভাই কাজ মাইনাস আসলো, আমরা ফিজিক্স ফার্স্ট পেপার পড়ে আসছি, আমরা বলছিলাম মাইনাস আর প্লাস দিয়ে কোনো সমস্যা নাই। প্লাস মানে একদিকে কাজ বোঝাচ্ছে, মাইনাস তার বিপরীত দিকে কাজ বোঝাচ্ছে। ঠিক আছে, তাহলে এই ক্ষেত্রে এখানে কোনো সমস্যা নাই। এখানে আসলে কি হচ্ছে আমরা জানি কাজ, আমরা দেখো তো একটা জিনিস মিলাই দিচ্ছি তোমাদেরকে। কাজ মানে কি? কাজ মানে বুঝলাম আমরা আয়তনের পরিবর্তন, তাই না? কাজ মানে হচ্ছে আয়তনের পরিবর্তন। এখন যদি আয়তনের পরিবর্তন হয় তাহলেই কাজ হবে। ওকে, আচ্ছা, এখন দেখো তো আয়তনের পরিবর্তন দুই রকম হতে পারে। আয়তন বাড়তে পারে, আয়তন কমতে পারে, তাই না? বলতো আয়তন বাড়বে কখন? একটা জিনিস বাড়ে কখন? যখন তাপ দিলে সেটা প্রসারিত হয়, মানে কি আয়তন বাড়ে। আর যদি তাপ হ্রাস করি তাহলে কি আয়তন আবার কি ছোট হয়ে যাবে। এইখানে তাপ হ্রাস করা হচ্ছে, এই জন্যই কাজের মানটা কি ঋণাত্মক। কিভাবে তাপ হ্রাস করা হচ্ছে? কারণ আয়তনকে কমিয়ে নেওয়া হচ্ছে। দেখো এখানে বলাই ছিল যে আয়তন আগে ছিল ভি, তারপর আয়তন অর্ধেক করা হলো, মানে আয়তনকে কমায় নিয়ে আসছে। কাজের মান অবশ্যই কি আসবে? ঋণাত্মক আসবে। এখানে টেনশন করার কিছু নেই। চলো আমরা তার পরেরটা করি। মানে এইটার ক্ষেত্রে ছিল উদ্দীপকে কোন ক্ষেত্রে সম্পাদিত কাজ বেশি হবে। প্রথম ক্ষেত্রে রুদ্ধতাপীয় প্রক্রিয়ার ক্ষেত্রে আমরা সম্পাদিত কাজের পরিমাণ বের করে ফেলছি। এখন দ্বিতীয় ক্ষেত্রে কাজ বের করব। দ্বিতীয় সিলিন্ডারের ক্ষেত্রে কাজ। দ্বিতীয় সিলিন্ডার ছিল রুদ্ধতাপীয় প্রক্রিয়া। রুদ্ধতাপীয় প্রক্রিয়ার ক্ষেত্রে সূত্র কি? nRT ln V2 by V1। ওকে, মানগুলো বসায় দাও। n এর মান কত? 1, আর এর মান হচ্ছে 8.31। ওকে, আচ্ছা, t এর মান কত? t এর মান হচ্ছে 298। মনে রাখবে এখানে যদিও আমরা দেখি nRT, এই t মানে কিন্তু সবসময় T1 প্রাথমিক তাপমাত্রা। ঠিক আছে, এটা মনে রাখবে। t মানে হচ্ছে T1 প্রাথমিক তাপমাত্রা। nRT ln V2 divided by V1, V2 divided by V1। আচ্ছা, V2 কত? V2 হচ্ছে V/2, আর V1 হচ্ছে শুধুমাত্র V। তাহলে V কাটা গেলে থাকলো ln হাফ। একবারে বসায় দাও, যেখানে থাকলো কত? ln হাফ। আমি একবারে লিখে ফেললাম, কারণ এখন তোমাদের এটা বুঝতে কোনো সমস্যা নাই। তাহলে আমরা লিখে দিই ln 0.5। ln 0.5 এর মান কত? মাইনাস আসে। আচ্ছা, ইনটু 298 ইনটু 8.31। অ্যান্সার আসবে কত? মাইনাস 1716.5, মাইনাস 1716.5 এত জুল মাইনাস আসছে। ভয় পাওয়ার কিছু নাই, তুমি আগেই বুঝে যাবে এখানে মাইনাস আসবে। তুমি কিভাবে বুঝবা? যদি আয়তন বাড়ে তাহলে বুঝবা কাজ প্লাস আসবে, যদি আয়তন কমে তাহলে কাজ কি মাইনাস আসবে। আয়তন কমে যাচ্ছিল দুই ক্ষেত্রে, রুদ্ধতাপীয় প্রক্রিয়ার ক্ষেত্রেও সমষ্ণ প্রক্রিয়ার ক্ষেত্রে। তাহলে কাজের মান ঋণাত্মক আসবে, তুমি আগের থেকেই জানবা। ওকে, তাহলে টেনশন করবা না। যখনই দেখবা যে কাজ আয়তন কি হচ্ছে, আয়তন কমে যাচ্ছে, তাহলে আমি যে কাজ বের করবো, কাজের মানটা ঋণাত্মক আসবে। টেনশন করার কিছু আছে? টেনশন করার কিছু নাই। এখন আয়তন কাজ ঋণাত্মক হচ্ছে, তার মানে কি কাজ কমে যাচ্ছে? মাইনাস হওয়া মানে কিন্তু কাজ কমে যাওয়া না, বুঝাচ্ছে এইখানে তাপ হ্রাস করা হচ্ছে, জিনিসটাকে ঠান্ডা করা হচ্ছে। মনে রাখবা, আমরা যদি চুলার মধ্যে কিছু একটা গরম করি এটাও একটা কাজ, আমরা যদি ফ্রিজে দিয়ে সেটাকে ঠান্ডা করি সেটাও একটা কাজ। বাট আমি গরম করতেছি নাকি ঠান্ডা করতেছি সেটা কিভাবে বুঝবো? সেটা বুঝবো প্লাস আর
মাইনাস দ্বারা, ঠিক আছে, সিম্পল জিনিস। আচ্ছা, তাহলে আমাদের কোশ্চেন ছিল উদ্দীপকের কোন ক্ষেত্রে সম্পাদিত কাজ বেশি হবে। আমরা দেখলাম উদ্দীপকের রুদ্ধতাপীয় প্রক্রিয়া ক্ষেত্রে সম্পাদিত কাজ বেশি হবে, কারণ এটা হচ্ছে 1973 আর নিচেরটা হচ্ছে 1716। ক্লিয়ার? আচ্ছা, তাহলে 2 নাম্বারটা কিন্তু আমরা খুব তাড়াতাড়ি করব। একই ধরনের গাণিতিক সমস্যা, খুব দ্রুত আমরা এটা সমাধান করব। ওকে, তাহলে 2 নাম্বারটা আমরা পড়তে শুরু করি। আচ্ছা, আমি আমার চ্যাপ্টারের নাম মুছে ফেলছি, ওয়েট লিখে রাখি। তাপ গতি বিদ্যা। আচ্ছা, কোশ্চেনটা একবার পড়ো। কোশ্চেনটাতে দেওয়া ছিল তাপ পরিবাহী ও অপরিবাহী পদার্থের দুটি ঘর্ষণহীন সিলিন্ডারে 2 × 10⁵। আচ্ছা, আগে আমরা লিখি দুইটা সিলিন্ডার। এই যে ধরলাম এখন সিলিন্ডার আমরা এরকম আকৃতি দিলাম, এর আগের বার কি দিছিলাম বৃত্তাকার, এবার এরকম, ঠিক আছে। আমরা পাত্র বোঝাচ্ছি, এটা হচ্ছে প্রথম, এটা হচ্ছে দ্বিতীয়। আচ্ছা, প্রথম ও দ্বিতীয় সিলিন্ডারের মধ্যে 2 × 10⁵ প্যাসকেল চাপে P1 2 × 10⁵ প্যাসকেল, আর এটার মান হচ্ছে 2 × 10⁵ প্যাসকেল। তোমরা কিভাবে লিখবা? তোমরা লিখবা দেওয়া আছে প্রথম সিলিন্ডারের ক্ষেত্রে, দেওয়া আছে দ্বিতীয় সিলিন্ডারের ক্ষেত্রে। আমি এখানে প্রথম সিলিন্ডারের ক্ষেত্রে যেগুলো দেওয়া ছিল লিখে ফেলতেছি, দ্বিতীয় সিলিন্ডারের ক্ষেত্রে যা যা দেওয়া ছিল লিখে ফেলতেছি। ও 600 কেলভিন তাপমাত্রায়, 600 কেলভিন, ঠিক আছে, 600 কেলভিন। এখানে কিন্তু আন্তর্জাতিক এককই দেওয়া আছে, প্যাসকেল আর কেলভিন। 1 মোল হিলিয়াম গ্যাস, 1 মোল, ওকে, নো প্রবলেম। পরবর্তীতে উভয় সিলিন্ডারে চাপের পরিমাণ অর্ধেক করা হলো। পরবর্তীতে উভয় সিলিন্ডারে চাপের পরিমাণ অর্ধেক করা হলো। মনে রাখবা কিসের পরিমাণ অর্ধেক করা হয়েছে? চাপের পরিমাণ। তাহলে P2 সমান সমান কত? P2 সমান সমান আমরা এক কথায় লিখতে পারি P1 / 2। P2 সমান সমান আমরা একবার লিখতে পারি P1 / 2, অথবা 2 × 10⁵ / 2 একটা লিখলেই হয়, ঠিক আছে। আচ্ছা, আমরা এই একবার মান সহ লিখে ফেলি। P1 এর মান হচ্ছে 2 × 10⁵ / 2। তাহলে দুই দিকে কাটা গেলে থাকতে কত? 1 × 10⁵ প্যাসকেল, 1 × 10⁵ প্যাসকেল। ওকে, তাহলে আমাদের সবগুলো মান দেওয়া আছে। এখানে কিন্তু এর আগেরটার মধ্যে বলা ছিল আয়তন অর্ধেক করা হলো, এখানে বলা আছে চাপ অর্ধেক করা হলো। কোশ্চেন হচ্ছে অপরিবাহী সিলিন্ডারের চূড়ান্ত তাপমাত্রা নির্ণয় করো। আচ্ছা, কি জানি ছিল, আমাদের দুইটা সিলিন্ডার ছিল, একটা হচ্ছে তাপ পরিবাহী আর একটা হচ্ছে তাপ অপরিবাহী। একটা হচ্ছে তাপ পরিবাহী আর 2 নাম্বারটা হচ্ছে তাপ অপরিবাহী। আচ্ছা, পরিবাহী অপরিবাহী নিয়ে কিছু মনে পড়ে কি? আমরা বলছিলাম না পরিবাহী পদার্থের ক্ষেত্রে যেটা যেই প্রক্রিয়ায় কাজ হয় সেটা হচ্ছে সমস্যা, আর অপরিবাহী পদার্থের মধ্যে কি ঘটে? রুদ্ধতাপীয় প্রক্রিয়া ঘটে, কারণ অপরিবাহী পদার্থ তাপ আর বিদ্যুৎ পরিবহন করতে দেয় না, তাই তাপ বাইরেও যেতে পারবে না, বাইরে থেকেও তাপ ভিতরে আসতে পারবে না, মানে তাপটা বন্দী। অপরিবাহী পদার্থ তাই বোঝাচ্ছে, তাহলে এটা রুদ্ধতাপীয়। ক্লিয়ার? ফার্স্ট কোশ্চেন কি? অপরিবাহী সিলিন্ডারের ক্ষেত্রে চূড়ান্ত তাপমাত্রা নির্ণয় করো। অপরিবাহী সিলিন্ডারের ক্ষেত্রে না পরিবাহী? অপরিবাহী। তাহলে এটার ক্ষেত্রে কি নির্ণয় করতে বলছে? চূড়ান্ত তাপমাত্রা T2। চলো শুরু করে দিই, শুরু করলেই শেষ হয়ে যাবে। তাহলে এখন আমাদের সূত্র কি? দেখো তো, এখানে আমাদের ভি দেওয়া আছে, ভি দেওয়া নাই, দেওয়া আছে কি পি আর টি। তাহলে পি আর টি দ্বারা আমরা কি একটা সূত্র দেখিলাম, P1 to the power 1 - gamma, T1 to the power gamma, P2 to the power 1 - gamma, T2 to the power gamma। মনে আছে কি? এটাই ছিল না? হ্যাঁ, এটাই ছিল। আচ্ছা, তাহলে আমরা একটা কাজ করি, মানগুলো বসাই দিই। এক নম্বর হচ্ছে P1 / P2। P1 আর P2 কে এই পাশে নিয়ে আসলাম, তাদের উপরে একসাথে কি আছে? 1 - gamma। আর এই পাশে নিয়ে গেলাম হচ্ছে T2 / T1, তাদের উপরে কি আছে? তাদের উপরে আছে অনলি গামা। ক্যালকুলেটরটা কোথায়? চলো আমরা মানগুলো বসাই দিই। P1 এর মান হচ্ছে 2 × 10⁵ আর P2 এর মান হচ্ছে 1 × 10⁵। এখন আমরা একটা কাজ করতে পারি গাণিতিক সমস্যাটাকে সহজ করার জন্য। তোমরা যেভাবে চলতে সেইভাবে গেলেও হয়, বাট গাণিতিক সমস্যাটাকে একটু সহজ করার জন্য একটা কাজ করতে পারো। সেটা হচ্ছে উভয় পক্ষকে পাওয়ার
উভয় পক্ষের পাওয়ার 1/গামা দ্বারা গুণ করো। উভয় পক্ষের পাওয়ার যদি 1/গামা দ্বারা গুণ করো তাহলে এখানে আসবে 1/গামা ডিভাইডেড বাই গামা। ওকে, মানে উভয় পক্ষের পাওয়ারকে গামা দ্বারা ভাগ করতেছি অথবা 1/গামা দ্বারা গুণ করতেছি। আর এখানে কত আসবে T2 ডিভাইডেড বাই T1 গামা ডিভাইডেড বাই গামা ইনটু 1/গামা। তাহলে কি গামাটা এই পাশ থেকে কেটে যাবে, এক পাশ থেকে কেটে গেলে গাণিতিক সমস্যা করতে সহজ হয়। এজন্যই বললাম, এছাড়া নতুন কিছু না, তুমি এইভাবে করলেও পারবা। তাহলে চলো এখন আমরা মানটা লিখে ফেলি। T1 এর মান কত ছিল? T1 এর মান ছিল 600 কেলভিন। আচ্ছা, তাহলে এখন আমাদের মানটা কত আসে? 10 টু দ্য পাওয়ার 5, 10 টু দ্য পাওয়ার 5 কাটা 2 টু দ্য পাওয়ার 1 মাইনাস গামা মানে কত? এখন এখানে বড় জিনিস আছে, সেটা হচ্ছে গামার মান কত। গামার মানটা আমাদের লিখতে হবে। গামার কিন্তু সমস্যার ক্ষেত্রে থাকে না, রুদ্ধতাপীয় ক্ষেত্রে গামার মানটা বের করতে হয়। তো আমরা জানি গামার মান হয় আমাদের দেওয়া থাকবে, না হলে গ্যাসের নাম দেওয়া থাকবে। যদি দেওয়া না থাকে, তাহলে লিখবো 1.4। দেখো তো আমাদের গ্যাসের নাম দেওয়া আছে কিনা। আমাদের কিন্তু এখানে দেওয়া ছিল যে গ্যাসের নাম দেওয়া ছিল, গ্যাসের নাম দেওয়া ছিল। গ্যাসটা কত? হিলিয়াম। হিলিয়াম গ্যাস কয় পরমাণু গ্যাস? এটা একটা নিষ্ক্রিয় গ্যাস না? হিলিয়াম, নিয়ন, আর্গন, ক্রিপ্টন এক পরমাণু। নিষ্ক্রিয় গ্যাসগুলো এক পরমাণু, আর এক পরমাণু গ্যাসের ক্ষেত্রে গামার মান কত? 1.67। 1.67 না তো 1.66। আচ্ছা, তাহলে চলো আমরা গামার মান লিখে ফেলি। 1.66 1 মাইনাস 1.66 ডিভাইডেড বাই 1.66। এইসব ক্যালকুলেশন দেখলে কি ভয় লাগে? ভয় লাগার কিছু নাই। তাহলে আমরা একটা কাজ করি, এখানে আমাদের মানগুলো বসাই দিই। T2 ডিভাইডেড বাই 600। সিম্পল জিনিস, গাণিতিক সমস্যা হয়ে গেছে। আমরা একটা কাজ করি, এই জিনিসটার মানটা বের করি। 2 মাইনাস, সিম্পলি আমি যেভাবে করতেছি সেভাবে দেখো। 2 মাইনাস না 1 মাইনাস 1.66 মানে কত? মানে হচ্ছে মাইনাস 0.66 ডিভাইডেড বাই 1.66। একবারে উপরেরটা মান বের করলাম, -0.4। যেটা আসছে সেটা দেখো, ভয় পাওয়ার কিছু নেই। ক্যালকুলেশন কঠিন হলে কোনো সমস্যা নেই, এগুলো ক্যালকুলেশন কঠিন না। এটার উপরে পাওয়ার যদি 2 এর উপরে পাওয়ার যদি 2 থাকতো তাহলে তুমি এটা কি সহজ বলতাম? 2 এর উপরে পাওয়ার -0.4 আছে, দুইটার উপরে দুইটাই কি পাওয়ার, দুইও একটা পাওয়ার, এটাও পাওয়ার, কঠিন কিছু না। চলো আমরা লিখি, কি লিখবো? 2 টু দ্য পাওয়ার -0.4। ঠিক আছে, ঠিক যে জিনিসটা আমরা বলছিলাম, আমি এই জিনিসটা হচ্ছে ক্যালকুলেটরে দেখাই দিলাম যে কিভাবে লিখলাম। 2 টু দ্য পাওয়ার -0.4, সিম্পল জিনিস। ওকে, তাহলে চলো আমরা এটা মানটা দেখি কত আসে। মানটা আসে হচ্ছে 0.76। 600 যদি পাশে আসে ইনটু 600 ইকুয়াল টু T2। তাহলে T2 এর মান কত? T2 এর মান হচ্ছে, এটার সাথে যদি আমি 600 গুণ দিয়ে দিই তাহলে আমাদের आंसर চলে আসবে 454.7। 454.7 কেলভিন। খুবই সিম্পল জিনিস চলে আসছে, তাই না? 454.7 কেলভিন। তাহলে আমাদের এটা ছিল কোশ্চেন, যে অপরিবাহী সিলিন্ডারের ক্ষেত্রে চূড়ান্ত তাপমাত্রা নির্ণয় করো। অপরিবাহী সিলিন্ডারের চূড়ান্ত তাপমাত্রা আমরা নির্ণয় করছি এবং আমাদের आंसर হয়ে গেছে। ক্লিয়ার? ওকে, চলো আমরা সেকেন্ড কোশ্চেনটার মধ্যে চলে যাই। সেকেন্ড কোশ্চেনের মধ্যে কি বলা আছে? সেকেন্ড কোশ্চেনের মধ্যে বলা আছে আগেরটার মতোই, সিলিন্ডার দ্বয়ের মধ্যে কোনটির ক্ষেত্রে কৃত কাজ বেশি হবে? সিলিন্ডার দুইটার মধ্যে কোনটার ক্ষেত্রে কৃত কাজ বেশি হবে? তাহলে সিলিন্ডার দুইটার মধ্যে প্রথমে সমস্যার ক্ষেত্রে কৃত কাজ বের করি, রুদ্ধতাপীয় ক্ষেত্রে কৃত কাজ বের করি। সমস্যা প্রক্রিয়ার ক্ষেত্রে কৃত কাজ আমরা জানি সূত্র হচ্ছে nRT ln V2/V1। এখন এই জায়গাতে তোমরা খুব বেশি পরিমাণ বিপদে পড়ে যাবা যে ভাই এখানে P আছে, ভাই এখানে T আছে, কিন্তু আমরা জানি সমস্যার ক্ষেত্রে সূত্র হচ্ছে V2/V1। এখানে V1 ও নাই, V2 নাই। এই ক্ষেত্রে আমরা কি করব? V1 ও নাই, V2 নাই। দেখো, সবসময় মনে রাখবা তোমাকে এই জিনিসটা শুধু শুধু দেওয়া হয়নি, অবশ্যই একটা সলিউশন আছে, এজন্যই তোমাকে দেওয়া হয়েছে। ঠিক আছে, আচ্ছা তাহলে চলো এখন আমরা সলিউশনটা দেখি। কি সলিউশনটা? আসলে খুব সহজ। এটা কি প্রক্রিয়া? সমস্যা প্রক্রিয়া। সমস্যা প্রক্রিয়ার ক্ষেত্রে আমরা জানি, সমস্ত প্রক্রিয়ার ক্ষেত্রে আমরা জানি P1V1 = P2V2, অথবা P2 কে যদি পাশে নিয়ে আসি P1/P2, আর ওই পাশে যদি V1 কে নিয়ে যাই তাহলে V2/V1। আমরা এখানে সিম্পলি দেখতেছি V2/V1 সমান কত? P1/P2। তাহলে এইখানেও আমরা V2/V1, এই যে এখানে কি ছিল সূত্র, কি ছিল? W = nRT ln V2/V1। এই V2/V1 কে আমরা কত লিখতে পারি?
V2 বাই V1 সমান সমান হচ্ছে P1 বাই P2। এই সূত্রটা আমি আগে দেখাই নেই কেন? কারণ তাহলে তোমার মনে করবো যে এটা আলাদা একটা সূত্র, না একটা আলাদা সূত্র না, এটা সেম সূত্র। ঠিক আছে, আমি এই সূত্রটা কোথা থেকে বের করে দিয়েছি? এই জায়গা থেকে বের করে দিয়েছি, এছাড়া কঠিন কিছু না। তাহলে চলো এখন আমাদের মান বের করি, কারণ আমাদের P1 আর P2 এর মানটা দেওয়া আছে। 1 × 8.31 ইন্টু T এর মান কত জানি ছিল 600 লন, P1 হচ্ছে 2 × 10⁵, আর এটা হচ্ছে 1 × 10⁵। তাহলে চলো এখন আমরা একবারে অ্যানসারটা বের করে ফেলি। লন 2, এই যে এখানে 10⁵, 10⁵ কাটতে শুধু থাকে 2। লন 2 ইন্টু 600 ইন্টু 8.31, 600 ইন্টু 8.31। ওকে, তাহলে আমাদের মানটা আসতেছে 3456.03 জুল। সমস্যা প্রক্রিয়ার ক্ষেত্রে কৃতকাজ হয়ে গেছে। চলো আমরা রুদ্ধতাপীয় প্রক্রিয়ার ক্ষেত্রে কৃতকাজ বের করি। W সমান সমান কি জানি সূত্র ছিল? nR T1 minus T2 লন, কি লিখতেছি লন না, গামা মাইনাস 1। চলো আমরা মানটা লিখে ফেলি। n এর মান কত ছিল? n এর মান হচ্ছে 1, 8.31। T1 এর মান কত? T1 এর মান কত? T1 এর মান হচ্ছে 600। T2 এর মান কত? 454.7। কিভাবে আসলো? কারণ এটা আমরা এই আগের কোশ্চেনের মধ্যে বের করে নিয়েছিলাম। যদি এটা আগে বের না করতাম তাহলে কি এখন বের করে নেওয়া লাগতো। ডিভাইডেড বাই গামা মাইনাস 1 মানে হচ্ছে 1.66 মাইনাস 1। যত ক্যালকুলেশন করে বের করে ফেলি কত আসে? 600 ডিভাইডেড বাই 600 মাইনাস হচ্ছে 454.7 কত আসে? 145.3। এর সাথে গুণ করব 8.31, গুণ করার পরে তাকে ভাগ দিব 0.66 দ্বারা, তাই না? তাহলে মান আসবে 1829 জুল। দেখো তাহলে আমাদের সমাধান হয়ে গেল। তো কৃতকাজে বের করার সূত্র আমরা কি কঠিন কিছু করছি? আমরা কিন্তু কঠিন কিচ্ছু করিনি, জাস্ট প্রত্যেকটা ক্ষেত্রে আমরা খালি সূত্র বসাইছি, সূত্রের মধ্যে খালি মান বসাইছি, আর কিচ্ছু না। আর কোনো ক্রিয়েটিভ কিছু ছিল না বোঝার জন্য। শুধুমাত্র আমাদের বোঝার জন্য যেটা ছিল সেটা হচ্ছে এই যে এখানে হঠাৎ করে, এখানে হঠাৎ দেওয়া আছে মানে সমস্যা রুদ্ধতাপীয় প্রক্রিয়া, এখানে দেওয়া আছে ধীরে মানে সমস্যা প্রক্রিয়া, এখানে দেওয়া ছিল পরিবাহী পদার্থ মানে সমস্যা প্রক্রিয়া, অপরিবাহী পদার্থ মানে রুদ্ধতাপীয় প্রক্রিয়া। জাস্ট এই জিনিসটা বুঝতে হবে। এখন আমি তোমাদেরকে আরেকটা জিনিস বুঝাই দিব, সেটা হচ্ছে দেখো খুব সিম্পলি চিন্তা করো। আমি তোমাদেরকে ক্লাসে যে জিনিসটা বলছিলাম সেটা হচ্ছে যে কোনো একটি পদার্থকে তাপ দিলে তার চাপ বাড়ে, আয়তন বাড়ে, আর তাপমাত্রাও কি? তাপমাত্রা বাড়ে, তাই না? আমরা তাপমাত্রার কথাটা সবার আগে বলছিলাম। তাপমাত্রা বাড়ে, চাপ বাড়ে, আয়তন বাড়ে। বাট সমস্যা প্রক্রিয়ার ক্ষেত্রে, সমস্যা আর রুদ্ধতাপীয় এই দুইটা প্রক্রিয়ার ক্ষেত্রে ঘটে ব্যতিক্রম। এই ঘটনা ঘটে না। সেই ক্ষেত্রে কি হয়? সেই ক্ষেত্রে তাপ শক্তি দিলে আয়তন বাড়ে। তাপ শক্তি দিলে কি হয়? আয়তন বাড়ে। আর আয়তন যদি বাড়ে আমরা বুঝলাম তাহলে চাপ কি হবে? চাপ হবে, চাপ কমবে। আর তাপমাত্রা নিয়ে কোন চিন্তা করার দরকার নেই, তাপমাত্রা কোনো পরিবর্তন হবে না। ঠিক আছে, ঠিক আছে। কিভাবে বলছিলাম? যদি তাপ শক্তি কমায় নেই তাহলে আয়তন কমবে, আয়তনের সাথে সম্পর্ক। আর আয়তন যদি কমে তাহলে চাপের পরিমাণ বাড়বে। আচ্ছা দেখো তো এইখানে আমাদের দুইটা কাজে কি কাজ আসছে? ধনাত্মক কাজ আসছে। কেন ধনাত্মক কাজ আসছে? কারণ এখানে আমাদের কোশ্চেনে বলা ছিল যে পরবর্তীতে উভয় সিলিন্ডারে চাপের পরিমাণ অর্ধেক হয়ে গেল। আগে চাপ যতটুকু ছিল পরে অর্ধেক হয়ে গেছে, মানে কি? কমে গেছে, চাপ কমে গেছে। দেখো তো চাপ কমে গেলে কি হয়? চাপ যখন কমে যাবে তার মানে আয়তন বাড়বে, আর আয়তন বাড়া মানেই হচ্ছে তাপ শক্তি দেওয়া, আর তাপ শক্তি দেওয়া মানেই কাজের মানটা ধনাত্মক আসা। এত ভিতরে চিন্তা করতে হবে না। আমি শুধু এইটা বললাম যে আমরা সবগুলো যে করতেছি প্রত্যেকটার পিছনেই কারণ আছে, প্রত্যেকটার পিছনেই লজিক আছে। তাহলে এই ক্লাস এতটুকু পর্যন্ত প্র্যাকটিস করবা খুব বেশি করে। ধন্যবাদ সবাইকে।